আজকে 5ই ফেব্রুয়ারি 2025 সাল, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। যে বিষয়টা আজকে আলাপ করব তা হচ্ছে আমেরিকার বর্তমান ডোনাল্ড ট্রাম্প সরকারের যে নীতি নিয়েছে ফান্ড বন্ধের, সে ফান্ড বন্ধের নীতির কারণে বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিমাণ প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের আইএসআইড যে গবেষণা প্রতিষ্ঠানটি আছে, যারা সংক্রামক ব্যাধি এবং অন্যান্য গবেষণা করে, সেটা ফান্ড বন্ধ হয়ে গেছে। সেখানে কয়েক হাজার কর্মকর্তা আর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং মোটামুটি যা দেখা যাচ্ছে তা হচ্ছে যে ডায়রিয়া এবং অন্যান্য রোগের বিষয়ে যে স্বাস্থ্যসেবা দেওয়া হতো সরকারের, সে স্বাস্থ্যসেবাটা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশের বিশ্বের মধ্যে যক্ষ্মা রোগে বাংলাদেশ কিন্তু একটি খুবই 2 নম্বর বা 3 নম্বর পজিশনে আছে। বাংলাদেশে যক্ষ্মা রোগটা খুব প্রকোপ। এই যক্ষ্মা রোগের যে কার্যক্রমগুলো হতো সেটা বহু বছর ধরে আমেরিকা এবং আন্তর্জাতিক বিভিন্ন অন্যান্য সংস্থা, অন্যান্য দেশের সহযোগিতায় হতো। আমেরিকা একটি বড় ডোনার ছিল। সুতরাং আমেরিকার এই ফান্ডটা বন্ধ হয়ে যাওয়াতে এই যক্ষ্মা রোগের যে কার্যক্রমটা চলতো এটা বন্ধ হয়ে যাবে। সেটাও আমাদের জন্য খুবই একটি ভয়ঙ্কর সংবাদ। সুতরাং আমেরিকার এই নীতির ফলে যদি অন্য কোনো সংস্থা যদি বাংলাদেশের এই চলমান স্বাস্থ্যসেবা খাতে না আসে, তাহলে বাংলাদেশের একটি বৃহত্তর জনগোষ্ঠী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে। বিশেষ করে যক্ষ্মার ঝুঁকিটা খুব প্রকট আকারে দেখা দেবে। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে বর্তমান স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, উনি এনজিও ব্যাকগ্রাউন্ডের, এনজিওদের সাথে ওনার পরিচয়। এটা একটা আশা করা যায় যে স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন এনজিও ডোনারদের সাথে কথা বলে আমেরিকার এই ফান্ড বন্ধ হয়ে যাওয়াতে কারণে যে খাতে প্রভাব পড়বে বা যেসব খাতে বেশি প্রভাব পড়বে, সেসব খাতে উনি অতি দ্রুত ফান্ড আনার কার্যক্রম শুরু করবে। যদি উনি তা করে যায়, বাংলাদেশের মানুষ ওনাকে স্মরণ করবে শ্রদ্ধার সাথেই। পাশাপাশি আমরা যা দেখছি যে ভারতে আমেরিকার একটি সামরিক বিমান ভারতে এসছে এবং সেখানে ইলিগ্যাল ইমিগ্রেন্টদের আনা হয়েছে বলা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে 200-250 জন, আবার বিভিন্ন গণমাধ্যম বলছে যে সংখ্যা তারা জানে না, অসংখ্য। তো এইভাবে যে যাদেরকে আমেরিকার সরকার পাঠিয়ে দিচ্ছে ধরে ধরে, তাদেরকে ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করছে এবং আমেরিকার মধ্যে অবৈধ এশিয়ানদের মধ্যে 1 নম্বরে হচ্ছে ভারতের অভিবাসীরা, 2 নম্বরে পাকিস্তানের অভিবাসীরা, 3 নম্বরে বাংলাদেশের অভিবাসীরা। সুতরাং বাংলাদেশ সরকারের উচিত যে আমেরিকার মধ্যে যদি বাংলাদেশি কেউ থাকে, যাদের আমেরিকার আইনে যারা বৈধ নয়, তাদেরকে নিজ উদ্যোগে নিয়ে আসার ব্যবস্থা করা। যেটা হবে যে ট্রাম্প প্রশাসনের কাছে একটা পজিটিভ বার্তা যাবে যে আমরা বাংলাদেশ সরকার অবৈধ অনুপ্রবেশের পক্ষে নয়। কারণ ধরা পড়লে তো বের করে দেবেই। যারা চলে আসতে চায়, যাদের কাগজপত্র হয় নাই, তাদেরকে সরকারের উচিত নিজ উদ্যোগে নিয়ে আসা। কারণ
আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমেরিকা ফেরত পাঠাচ্ছে, তাদের হাতে হাত করা, তাদের অনেককে ইভেন কি টয়লেট করতে পর্যন্ত দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, অর্থাৎ অ্যাজ লাইক এজ এ ক্রিমিনাল, এবং ক্রিমিনালের মতো আচরণ করা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এক্স টুইটে এবং অ্যালন মাস্কের এক্স টুইটে এবং ওখানে অন্যান্য এক্স টুইটে ইললিগেলদের ক্রিমিনাল হিসাবেই তারা সম্বোধন করছে। সুতরাং এই বিষয়টাও আমাদের এখন গুরুত্ব দেওয়া উচিত। কেন গুরুত্ব দেওয়া উচিত? কারণ ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে যেহেতু ফান্ড যেটা বন্ধ হয়েছে সেটা একটা সাময়িক সময়ের জন্য, ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করে আমাদের উচিত যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যতটুকু সম্ভব সুবিধা আদায় করে নেওয়া। এবং আমাদের গার্মেন্ট সেক্টর আবার ঘুরে দাঁড়িয়েছে। চীনের উপর যে শুল্ক আরোপ করার কারণে বাংলাদেশের জন্য এটা সুসংবাদ। ডোনাল্ড ট্রাম্প এর আগে একটি সাক্ষাৎকারের সময় উপস্থাপক প্রশ্ন করেছিল যে আপনি কি জানেন যে আপনি যে শার্টগুলো এত শার্ট পছন্দ করেন এই ব্র্যান্ডে, এরা ম্যানুফ্যাকচারার কারা? সেই সময় বলেছে এরা তো বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এই যে মেড ইন বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে বের হয়েছে। মানুষ যাই করুক না কেন, সারাদিন যেখানে যাক তার পোশাক আশাকের উপর মানুষের একটি দুর্বলতা থাকে। এবং যদি এই যে সে সার্বক্ষণিক যে পোশাকগুলো পরিধান করে বা তার পছন্দের পোশাক, সেগুলো যখন মেড ইন বাংলাদেশ এই বিষয়টা আসে, তখন বাংলাদেশের কথা উনি এটাও বলেছেন যে বাংলাদেশকে অবশ্যই সবাই চেনে, তারা এই ভালো প্রোডাকশান করে। তো এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্পের মাথায় দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে বা ট্রাম্প সরকারের সাথে সুসম্পর্ক গঠন করে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের জন্য সুবিধা হয় এই ধরনের সুযোগগুলো আদায় করে নেওয়া উচিত। পাশাপাশি যাতে করে আমাদের গার্মেন্ট সেক্টরের উপর কোনো ধরনের নির্দেশ না আসে বা নিষেধাজ্ঞা না আসে, সেই ব্যাপারে সজাগ থাকা। অর্থাৎ এখন যে চীনের উপর শুল্ক আরোপ, ভারতের উপর শুল্ক আরোপ, কানাডার উপর শুল্ক আরোপ, মেক্সিকোর উপর শুল্ক আরোপের কারণে আমেরিকার মার্কেটে বিভিন্ন পণ্যের ঘাটতি হবে। তো বাংলাদেশের এখন উচিত একটা টাস্ক ফোর্স গঠন করে ব্যবসায়ীদের ডেকে নিয়ে এসে আমেরিকার সেই বাজারটা দখল করা এবং আমেরিকার সাথে সুসম্পর্ক, আমেরিকার ট্রাম্প প্রশাসনের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। এবং এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উপর যে আমেরিকার অনুদান আসে, সেই অনুদানের প্রয়োজনীয়তা কেন প্রয়োজন সেটা ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে উপস্থাপন করতে পারলে হয়তো সাময়িকের পরে যখন এটা আবার পুনর্বিবেচনা করা হবে, তখন বাংলাদেশের এই ফান্ডগুলো পেতে সুবিধা হবে। এবং এই ফান্ডগুলো বিশ্বব্যাপী ফান্ড বন্ধ করার নির্দেশের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে যাচাই বাছাই চলবে এবং যেগুলোতে খুব প্রয়োজনীয় এবং খুব দরকার সেই জায়গার মধ্যে তারা ফান্ড করবে। আসলে ডোনাল্ড ট্রাম্প তার যে সহযোগিতা ফান্ডকে তার একটা রাজনৈতিক হাতিয়ার এবং অর্থনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করতে চাচ্ছে। বেসিক্যালি আমেরিকা যে সহযোগিতা করে সেটা আমেরিকা একটা রাজনৈতিক স্বার্থের দিক থেকেই করে। সহযোগিতা যেমন করে সেগুলো সে স্বার্থ আদায়ও করে নেয়। বিগত শেখ হাসিনা সরকার আমেরিকার সরকারের সাথে বৈরীভাব পোষণ করেছিল, তারপরেও কিন্তু আমেরিকা বাংলাদেশের সাহায্য সহযোগিতা বন্ধ করে নাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই নীতির ফলে বাংলাদেশ সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ার এই যে অবস্থা তৈরি হয়েছে, এর থেকে উত্তরণের জন্য আমাদের উচিত বর্তমান সরকারকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে লবি করে ডোনাল্ড ট্রাম্পের গুড বুকে চলে আসা। সুতরাং এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের স্বাস্থ্য খাত, যক্ষ্মা, শিশু স্বাস্থ্য, ডায়রিয়া, বিশেষ করে ডায়রিয়াতে যথেষ্ট পরিমাণ ফান্ড আছে, গবেষণা আছে, সংক্রমণ ব্যাধিতে গবেষণা আছে। এবং যে বাংলাদেশের যে এই যে রোগ তথ্য বিভাগ, যেটা গবেষণা কেন্দ্র, এখানে আমার একটা বন্ধু এক সময় কাজ করতো। তো সুতরাং এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি করোনার সময় এর বিশাল ভূমিকা।
এবং বিল গেটস গত কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে, সেখানে সে একটা আশঙ্কা প্রকাশ করেছে যে করোনার থেকেও বড় মহামারী আসতে যাচ্ছে। সুতরাং রোগ সংক্রামক গবেষণা কেন্দ্রগুলো আরও শক্তিশালী করা উচিত। কিন্তু যেটা আজকের যেটা নিউজ, যে সে রোগ সংক্রামক ব্যাধি গবেষণা কেন্দ্রটা বন্ধ হয়ে যাওয়া, কয়েক হাজার মানুষের চাকরি চলে যাওয়া বড় কথা না। বড় কথা হচ্ছে যে ওই যে দক্ষ লোকগুলোকে আবার খুঁজে বের করা অনেক কঠিন। সুতরাং একটি বড় স্বাস্থ্যক্ষেত্রের ডিজাস্টার আসার আগে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উচিত দ্রুত ব্যবস্থা করা এবং এই সেক্টরগুলো বন্ধ না হয় তা দেখা। কারণ যদি একবার সংক্রমণ ব্যাধি, যক্ষার মতো ব্যাধি, ডায়রিয়ার মতো ব্যাধি যদি মারাত্মক আকারে ছড়ায় পড়ে, সেটাকে নিয়ন্ত্রণ করতে বা সেটাকে যথাযথভাবে এটাকে স্বাস্থ্য খাতকে সেবা দেওয়ার যে প্রক্রিয়াটা, এটা সরকারের জন্য অসম্ভব হয়ে পড়বে। সেটা আমরা করোনার সময় দেখেছি। ওষুধের সমস্যা, ওষুধের দাম বৃদ্ধি হয়ে যাওয়া, অপ্রাপ্ততার কারণে যে একটি হাহাকার আমরা দেখেছি। একটি অক্সিজেন সিলিন্ডার 4-5 হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার 25,000 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো সেই সময় যখন করোনায় আক্রান্ত হয়ে গেছি, তখন জ্বরের ট্যাবলেট পর্যন্ত আমরা পাইনি। বাংলাদেশের তো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সুযোগের অপেক্ষায় থাকে এবং তারা যে কোনো সুযোগকে কাজে লাগাতে চায়। সুতরাং এটি একটি ভয়ঙ্কর সংবাদ এবং জনগুরুত্বপূর্ণ বিষয় মনে করে আশা করব আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু তারা ওখানে এনজিও ব্যাকগ্রাউন্ড বেশি এবং এনজিও কর্মকর্তা বেশি, তারা অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে। অসংখ্য ধন্যবাদ।